সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি নুজহাত রহমান পুরো পর্বে প্রমিসেস জানতে চাই নিয়ে আজ আপনাদের সাথে আছি। ফিয়ার অফ মিসিং আউট, ফোমো, এই টার্মটা এখন বেশ প্রচলিত তরুণ সমাজের কাছে। এই ফোমো ব্যাপারটা কি? অনেকেই আমরা হয়তো আজ নতুন শুনছি, কিন্তু অনেকের কাছে এটা বেশ পরিচিত। প্রিয় দর্শক, আজ আমরা এই ফোমো সম্পর্কে জানব। এর প্রভাব কি, জিনিসটা কি, প্রথমে আমরা সেটি জানব। এর মাধ্যমে আমরা কিভাবে প্রভাবিত হচ্ছি এবং এর প্রভাব থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব, এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন থেরাপিউটিক কাউন্সিলর মোহাম্মদ মকসুদ মালেক। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ফোমো নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট এবং তরুণদের মানসিক স্বাস্থ্য, এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। খুবই তো প্রথমেই হ্যাঁ, সেটাই খুব ইন্টারেস্টিং কিছু কিছু টার্মিনোলজি এখন আসলে এসছে, ব্যবহার হচ্ছে, যেগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এগুলোতে আমরা এফেক্টেড হচ্ছি, কখনো পজিটিভলি কখনো নেগেটিভলি। তো আমরা যদি একটু হলেও জানতে পারি তাহলে হয়তো সবারই জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে যে এর প্রভাব থেকে আমি চাইলে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। এমনি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার কি ফেসবুক আইডি আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি সেখানে নোটিফিকেশন চেক করেন? করি তো। না করতে পারলে কি মন খারাপ হয়? না করতে পারলে মনে হয় কি যে কি যেন একটা করা হয়নি। আচ্ছা, ঘুমানোর আগে কি ভাবেন যে আচ্ছা আরেকবার একটু দেখে নিই কোনো নোটিফিকেশন বা কোনো কিছু আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে হয়। আচ্ছা, ঘুম থেকে উঠে কি মোবাইলটা ধরি? ডেফিনেটলি ঘুম থেকে উঠেই তো মোবাইলটাকে চেক করতে হয়, তাহলে কি আছে নতুন কি আছে। তাই এই যে একটা ট্রেন্ড আমাদের ভিতরে তৈরি হয়েছে, আমরা চাই আর না চাই কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে গেছি। তাহলে ফোমোর কথা বলছেন, ইটস এ প্রসেস, ইটস এ মেন্টাল স্টেটমেন্ট, মানে আমার একটা মানসিক অবস্থান। এখন এই যে আপনার এই বিষয়টা যদি আপনি ম্যানেজ করতে পারেন এবং সেটা যদি আপনার একদম, আমরা যেটাকে বলি যে সেটা না হলে আমার অ্যাংজাইটি বেড়ে যায়, উদ্বিগ্নতা বেড়ে যায়, আমি হতাশ হই, কোনো কিছু মিস করছি কিনা সেটা নিয়ে বারবার আমার ভিতরে টন্ট হয়, তাহলে বুঝতে হবে আমি ফোমোর ভিতরে ঢুকছি। মানে আমরা কোনো কিছু মিস করতে চাই না, রাইট? আমি ভয় পাই যে আমি কোনো না কোনো কিছু হয়তো মিস হয়ে যাবে, এবং সেটাই আসলে ফিয়ার অফ মিসিং আউট। আমার অবস্থান যেখানে তৈরি করেছি, আমার ইনস্টাগ্রাম থাকতে পারে, টুইটার থাকতে পারে, মনে হয় সবাই বোধহয় আমাকে ছাড়িয়ে যাচ্ছে। এই যে একটা ভয় যে অন্যরা বোধহয় আমার চেয়ে ভালো, আমাকে তাহলে কী করতে হবে? ওর সাথে কম্পিটিশন করে আমার সংখ্যা বাড়াতে হবে, যারা আমাকে লাইক করবে, তাই না, যারা আমাকে পছন্দ, কমেন্টস দিবে। আমি কি কোনো একটা কমেন্টস মিস করে ফেলেছি আর হয়তো বা সে সেটা দিয়েছিল। আবার কখনো কখনো মনে হয় আমি বোধহয় অনেকক্ষণ ধরে নাই, তাহলে বন্ধুরা কি ভাববে যে আমি নাই, তার মানে আমি হারিয়ে গেছি, বা তারা কি আমাকে নেগেটিভলি দেখা শুরু করলো কি না। এই যে একটা পেয়ার প্রেশারও আছে। কিন্তু এই সব কিছু মিলেমিশে যখন আমার ভিতরে উদ্বিগ্নতা, আমার কিছু দৈনন্দিন জীবনের কার্যক্রমের মধ্যে পরিবর্তন আসে এবং আমার মেন্টাল স্টেটের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয় যে আমি সারাক্ষণ অস্থিরতা ওই একটা বিষয়কে নিয়েই। তার মানে এই সাইবার জগতের সাথে যুক্ত যে বিষয়গুলো আছে তার সাথে রিলেটেড বিষয়টাকে আমরা এখন এই ফোমো হিসাবে দেখছি। অন্য অনেক ধরনের আসক্তি থাকতে পারে, বাট ইটস ডিফারেন্ট। কারণ আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকতেই পারি, কারণ এটা ছাড়া কিন্তু এখন আমরা অনেক কিছু থেকে পিছিয়ে থাকবো, কথার কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ারও আসক্তি আছে, কিন্তু ফোমো থেকে সোশ্যাল মিডিয়ার পার্ট হচ্ছে ফোমো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ফোমোটা কি তাহলে শুধু এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, নাকি এটা আরো কোনো গভীর মানসিক প্রক্রিয়া? এটা আসলে আমরা বলি যে মানসিক মেন্টাল স্টেট কিন্তু এক একজনের এক এক রকম আছে। তার মানে আপনি যদি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন, আমি যদি ফোমোটাকে এইভাবে না দেখে যে আমার একটা সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট আছে, কিছু বিষয় আছে, আমি সেটা আমার পজিটিভ বিষয়ের দিকে নিয়ে যেতে চাই, এই মানসিক শক্তি যদি আপনার থাকে, তাহলে তো আপনি সেখানে হুকড হবেন না, তাই না? এখন গভীরে দেখা গেল তার এমনি কিছু ইস্যু আছে, হয়তো বা সে তার পারিবারিক জীবনে অনেক কম্প্যারিজনের শিকার হয়েছে, ফেইলিওর কখনো অ্যাকসেপ্টেড হয়নি, তাকে সারাক্ষণ বলছে তুমি কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, হারি আপ হারি আপ হারি আপ। এই যে তার একটা গড়ে ওঠা, বেড়ে ওঠা, তার পারিপার্শ্বিকতা, এটা কিন্তু তার মেন্টাল স্টেটকে নানাভাবে প্রভাবিত করে। এখন যে একটা সুস্থ স্বাভাবিক এই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে থাকবে, যে মনে করে, যার অভিভাবক তাকে বলেছে ফেইলিওর ইজ অ্যাকসেপ্টেড, আচ্ছা তুমি তোমার মতো করে হও, কম্পিটিশন উইথ ইয়োর সেলফ, তুমি এনজয় করো,
আমেরিকার প্রেসিডেন্ট, আমি পড়ছিলাম আর কি এই বিষয়টা নিয়ে, মানে রোজাবেল্ট যিনি ছিলেন, রোজবেল্ট, উনি বলছেন যে এই তুলনা আমাদের আনন্দকে চুরি করে নিয়ে যায়। মানে আমি ফার্স্ট হয়েছি, আমার মা বলছে হয়তো ওই স্কুলে থাকলে তুমি ফার্স্ট হতো না, মানে ওই স্কুলটা ভালো, এটা বোধহয় একটু খারাপ। আচ্ছা তুমি সেকেন্ড হয়েছো কেন, তুমি তো ফার্স্ট হতে পারবে না কখন। আমরা সেকেন্ড হওয়াটাকে এনজয় করতে পারি না। উনি বলেছে এই কম্প্যারিজন, তুলনা আমাদের আনন্দকে চুরি করে নিয়ে যায়। তাহলে আমাদের এই বেড়ে ওঠাটা যদি এই এনভায়রনমেন্টের মধ্য দিয়ে তৈরি হয়, আর আমি যদি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই, তাহলে তো আমি ফোমো ট্র্যাপে পড়বই। আর যদি আমার ব্রট আপটা, আমার পারিপার্শ্বিকতা যদি আমার এই বিষয়গুলোকে, মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে সুন্দর করে হ্যান্ডেল করে, গুড প্যারেন্টিং যদি আমরা বলি, তাহলে তো আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। এটা তো বাদ দেওয়ার বিষয় না। আমরা কিন্তু বলি যে সোশ্যাল মিডিয়ার আসক্তি অনেক ভয়ঙ্কর, কিন্তু একটা বিষয় মনে রাখি, আমরা বুঝতে পারি যে ড্রাগ এডিকশনের ক্ষেত্রে ড্রাগটা কিন্তু বাদ দিতে হবে, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে বাদ দিতে হবে না, ওটাকে ম্যানেজ করা শিখতে হবে। ওটাকে বাদ দিয়ে তো আমি জীবনে চলতে পারবো না, কিন্তু আমি আসক্ত হলে তো হবে না। তো এই যে সোশ্যাল মিডিয়া তো আসলে একটা পার্ট, ফোমো কি সোশ্যাল মিডিয়াকে ছাপিয়ে আমাদের পারিবারিক বাস্তবিক জীবনের ভেতর ঢুকে যাচ্ছে না? অফকোর্স আমরা বলি সেটা যে কিভাবে হচ্ছে? এটা তো আমরা ভার্চুয়াল জগতে আছি, স্বপ্নের জগতে। আমি কি সারাক্ষণ স্বপ্নের জগতে থাকতে পারি? আমাকে তো রিয়েলিটিতে আসতে হয়। ধরে নে আমার তো খেতে হবে, শ্বাস নিতে হবে, তাই না, কমিউনিকেশন করতে হবে। রিয়েলিটিতে কি Of course. প্রভাব পড়ছে? এই রিয়ালিটিতে আমি আমার ভার্চুয়াল জগতেই থাকি, আমি ভাবি ওইটাই আমার জীবনের সব কিছু। যেমন উদাহরণ হিসেবে বলে, আমাদের কাছে যারা আসছে এখন এই ফোমো ইস্যু নিয়ে, বাচ্চাদেরকে বিশেষ করে তরুণদেরকে নিয়ে, যে তারা এখন বলছে যে আমি পড়ালেখা করে কি করব। ওই 2-4 জনের উদাহরণ দেখো তুমি, ওইখানে বারবার আসছে নোটিফিকেশন, ও পড়ালেখা করে না, ও জীবন এস্টাবলিশড হয়েছে, আমার দরকার কি পড়ালেখা করা? আচ্ছা, হ্যাঁ। রাত দিন পড়েছে, আমার ঘুমানোর দরকার কি? আমার ঘুম দরকার নাই, এখন পরে ঘুমাবো, আমি আগে এস্টাবলিশড, আমার তো ঘুমানো দরকার। আর আমার এত মানুষের সাথে সম্পর্ক দরকার কি? পরিবার পরিজন দরকার নাই তো। আমি আমার মতো করে এইভাবে যুক্ত হয়েও আমি স্বপ্নিক জগৎ থেকে আসবো, কিন্তু দিন শেষে তাকে তো আবার কমিউনিকেশন করতে হবে, মানুষের কাছে আসতে হবে তো। তার মানে সে কমিউনিকেশন কমিয়ে দিচ্ছে, সোশ্যাল লাইফ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। Yeah. আচ্ছা। এবং এবং তাতে তার সোশ্যাল স্কিলও ক্ষতিগ্রস্ত of course, হচ্ছে। কারণ আমাদের দিন শেষে বাস্তবতার মুখোমুখি হতেই হয়। আমরা এটাকে বলি ড্রিম অ্যান্ড রিয়ালিটি। বাস্তব জগতে গিয়ে তারা আসলে কি ধরনের প্রবলেমে পড়ছে? যেমন ধরে নেন, আমরা যদি বলি যে সোশ্যাল স্কিলের অনেক পার্ট আছে। প্রথমে তো আসলে সেলফ ম্যানেজমেন্ট একটা বিষয় রয়েছে, তাই না? আমাকে সামাজিকভাবে যদি এগিয়ে যেতে হয়, তাহলে কিছু নর্মস ভ্যালুস কিন্তু আমাদেরকে মানতে হয়। আমি আর চাই আর না চাই, ডিসিপ্লিন একটা পার্ট আছে। তাহলে সেই ডিসিপ্লিনের পার্টে যখন সে বাধাগ্রস্ত হয়, সেটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই তার ইফেক্ট ফেলবে। সে সারা রাত এই ফোমো দিয়ে সে জেগে থাকলো, সকালবেলা তাকে স্কুলে যেতে হবে, যেতে পারে না, একসময় উঠতে চায় না। এবং একসময় যখন দেখে এটা একটা পিউনিটিভ বা শাস্তিমূলক বিষয় সেখানে রয়েছে, স্কুলে গেলে ফেস করতে হয়, তখন সে ড্রপ করে। এরকম অনেকেই আছে যারা আর স্কুলে যাবে না, এবং এই বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে সে বলে যে স্কুল না গেলেও হয়, তাহলে আমি গতানুগতিক ট্রেডিশনাল এখানে যাব না। কিন্তু ব্যতিক্রম যে ব্যতিক্রম, এটা তো তারা গ্রহণ করতে পারে না। সবাই তো একই সিস্টেমের মধ্য দিয়ে গ্রো আপ করে নাই। এক্সাম্পলগুলো ভালো, সেগুলোকে আমরা রোল মডেল হিসেবে নিতে পারি, কিন্তু আমি যে সেইভাবেই যেতে পারবো সেটা না। তাহলে সে ফেস করছে। আমার মানুষের সাথে আমার কমিউনিকেশন করতো, সে দিন শেষে কী হবে, একটা কিছু তো নিশ্চয়ই হবে। ওই সেটা কোথায় এক্সারসাইজ করবে? কমিউনিটি, পিপল, তাদের কাছে তো যেতে হবে। সে সেখানে জড়তা ফিল করে, কারোর সাথে মিশতে চায় না, সেখানে সে উদ্বিগ্ন বোধ করে, পারফরমেন্সে গিয়ে সে নানা রকম সমস্যা ইয়ে করে। আর রিলেশনশিপ তো আসলে আমরা কি বলি যে আমরা রিলেশনশিপের মধ্য দিয়ে অনেক কিছু কিন্তু শিখি। আমরা বন্ধু আমরা চয়েস করি কিভাবে, আমরা মিশি, ভালো মন্দ বুঝতে পারি, কিন্তু সে তো সেই সাইবার জগতে থাকে, স্বপ্নিক জগতে থাকে। তাকে কেউ সেইভাবে দেখিয়ে দেয় না যে কোনটা ভুল কোনটা সত্য, বরং তাকে ভালো লাগবে এমন সব কিছুই বলে, তাকে আকৃষ্ট করে। ভালো মন্দের ফারাক তো আমরা বুঝতে পারি না, কারণ সোশ্যাল মিডিয়ার একটা বিষয় আছে, আমরা এটাকে অলগারিদম বলি, মানে আমি যেটা চাই সেটাকেই সে সেট করে দেয়। তখন তারা চ্যালেঞ্জ ফিল করে এবং অভিভাবকরা সাফার করেন। এক্স্যাক্টলি। এটা আরেকটু বিস্তারিত শুনবো, একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই একটা ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এই বিষয়টি নিয়ে মোহাম্মদ মকসুদ মালেকের সাথে। ফোমোর
ইম্প্যাক্ট নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, এবং আপনি বলছিলেন যে মানুষগুলো খুব বাস্তবতা থেকে দূরে সরে যায় এবং তাতে আসলে অন্যরা অনেক সাফার্ড হয়। এই মানুষটিও আসলে সাফার্ড হচ্ছেন, কিন্তু তিনি কিন্তু তখন বুঝতে পারছেন না যে তার আসলে একটা সাফারিং হচ্ছে। তো আমরা তো অনেক সময় বলি যে এই যে আমি কথা বলছি, জি। আপনার মাথা নাড়ছেন, তাই না? হ্যাঁ। আমার সাথে একটা কানেকশন আছে। Connection. এই যে ইনসাইট বলি আমরা, আমার ভিতরের কানেকশন তৈরি করার যে একটা শক্তি আছে, আসলে সেই জায়গাটা তো আস্তে আস্তে সে এককেন্দ্রিক হয়ে যায়, মানে সেইখানে সে ফোকাসড হয়ে যায়। এর বাইরে সে আর প্রণোদনা বা উদ্দীপনা পায় না। তার যে সক্ষমতা যদি আমরা বলি, তার স্ট্রেস, বাইরের জগতের যে স্ট্রেস নেওয়ার যে সক্ষমতা আছে সেটার কথা যদি বলি, তার প্রোডাক্টিভিটির কথা যদি বলি, তার ডে টু ডে কিছু কাজ তো আছে। সে খাবে, ঘুমাবে, আর কিছু না করুক, গোসল করবে, রেগুলার ডিউটি যেটা আমরা বলি, সেগুলো থেকে তো মিস আউট হয়ে যায়। অন্য কিছু বাদই দিলাম না, আমরা ডে টু ডে কাজের কথা, তার সম্পর্কের ক্ষেত্রে তার কানেকশনের কথা যদি আমরা বলি, সে যে একজন মানুষ, তার যে অনেক ধরনের কন্ট্রিবিউশন থাকতে পারে, সেই ফিলিংটা, যেটাকে আমরা মেন্টাল হেলথের বেসিক জায়গাগুলো বলি, আসলে সে তো সব কিছু থেকে দূরে। কারণ সে যা চায় অ্যালগরিদম অনুযায়ী সাইবার জগৎ তাকে সেই জায়গাটায় সেট করে দিয়েছে। এর বাইরে যে সে চিন্তা করবে, সেখানে তো তার চিন্তাধারার রিয়েলিটির মধ্যে নাই বলে সে তো নাই। তাহলে তার সক্ষমতা থেকে সে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যায়। স্টিভ জবস, যিনি এই প্রযুক্তির নিয়ে অনেক কিছু বলেছেন, উনি একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে আমাদের সবারই সময় কম, তুমি অন্যকে অনুসরণ করে জীবনটাকে শেষ করে দিও। তা আমরা ফোমোতে কি করছি? অন্যকে আমার জীবন শক্তিকে শেষ করছি। আমরা অবশ্যই পজিটিভ বিষয়গুলোকে ফোকাস করতে পারি, কিন্তু আমি যদি কোনো একটা বিষয়কে ফোকাস করে সেটাকে বাস্তব জগতে এনে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে তো আমি সেটার কোনো আউটকাম দেখতে পাবো না। ফোমো এখানে আমাকে ফিক্স করে দিচ্ছে, কারণ আমাকে বলছে যে তুমি স্বপ্নের জগতেই থাকো। সেইভাবে সে কিন্তু আমাকে ফিক্স আপ করছে। আমরা চিন্তা করে দেখেন, ছোটবেলায় আমরা কি করেছি? খেলতে গিয়েছি, কথাটা নিশ্চয়ই আপনিও শুনেছেন, আমাকে হয়তো অনেকে বলেছে তুমি দুধবাদ, হ্যাঁ, মানে মেইন টিমে নিবে না। আমি কি মিসিং আউট ফিল করি নাই? হ্যাঁ, কিন্তু কি করেছি? আমি কি ওইখানেই থেমে থেকেছি, নাকি আমি যুক্ত হওয়ার জন্য নিজেকে গড়ে তুলেছি? আমি প্রতিদিন মাঠে গেছি যে আজকে দুধবাদ নিশ্চয়ই আমাকে মেইন টিমের মধ্যে নিবে। আমি পড়তে পড়তে আমার শৈশবের কথা মনে হচ্ছিল যে আমি একটু লম্বা ছিলাম, একটু আবার দুর্বল ছিলাম, ফলে আমাকে নিত না। ওকে। আমার মনে হলো যে না, আমি তো সেটাকে নিয়ে সেইখানে ফিক্স হয়ে থাকি নাই। স্বপ্নিক জগতে যে আমি স্বপ্নে দেখতাম যে একদিন আমাকে আমাকে এক্সারসাইজ করতে হয়েছে, তাদের সাথে মাঝে মাঝে দুধভাত হিসেবে খেলতে হয়েছে, তারপর আমাকে মেইন টিমে তো নিয়েছে, জায়গা হয়েছে। তাই না? তো এটা এফর্ট দিতে হবে, আমি স্বপ্নের জগতে থাকলে হবে না। হবে না। তারপর যেমন মানে এই যে এত ইনফরমেশন আসতে থাকে, আমরা সবটাই রিসিভ করি, এটাও একটা ফোমো। আমি কিছু মিস করতে চাই না, যে মানে আমি যে বিষয়ে আগ্রহী সে বিষয়েও আমি জানছি, যে বিষয়ে আমার অত আগ্রহ নাই বা একটু কম সে বিষয়েও আমি জানছি, এবং দিন শেষে কিন্তু সব ইনফরমেশন আমি মাথায় রাখতেও পারছি না। কারণ আছে, কারণ আমরা বলি যে মেন্টাল ডিসিপ্লিন বলে একটা কথা আছে। আমরা তো অনেক ডিসিপ্লিনের কথা শুনি, স্কুলে শুনেছি সারা জীবন, মা বাবা বলে। আমরা এখন মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করি তারা মেন্টাল ডিসিপ্লিনের কথা বলি। জি। মেন্টাল ডিসিপ্লিন হচ্ছে অন্য সব ডিসিপ্লিনকে আপনার লাইন আপ করবে যদি আপনি হতে পারেন। যেমন আপনি ফর্মতো থাকলে আপনি রিল্যাক্স থাকতে পারবেন না, রেস্টলেস, অ্যাংজাইটি, স্ট্রেস, হ্যাঁ, ডিপ্রেশন, নেগেটিভ কনসিকুয়েন্স আসছে। সো আমার কিন্তু রিল্যাক্স হওয়াটা হচ্ছে মেন্টাল ডিসিপ্লিনের একটা প্রধান বিষয়, যে আপনি রিল্যাক্টেন্ট না, ক্যালাস না, আমি সচেতন, অন্তত রিল্যাক্স আছি, আমাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। রিল্যাক্স হওয়ার সংজ্ঞাটাই যেন আমরা এখন একটু ভুলে গেছি, রাইট? হ্যাঁ। কিছু সময় থাকবে যখন একদম কিছুই থাকবে না, আমার মাথা কোনো চিন্তা নিয়েই কাজ করবে না, এরকম একটা সময় কিন্তু দিনের মধ্যে থাকতে পারে। কিন্তু আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না যে আমি কেন কোনো কিছুর পেছনে নাই। তাহলে আপনি দেখেন, এই একটা বিষয়কে যখন আমি ওভারকাম করতে পারছি না, আমি রিল্যাক্স হতে পারছি না, অ্যাংজাইটি হচ্ছে আমার, তখন কিন্তু আমার বলা হয় শারীরিক, মানসিক, জি, আচরণ, আমার বিশ্বাস, ব্রেইনের যে আমার বিলিফ সিস্টেম আছে, এবং আমার প্রোডাক্টিভিটি, ইভেন আমার রিলেশনশিপ, সবগুলোই বাধাগ্রস্ত হবে। আমি সুন্দর করে হ্যান্ডেল করতে পারি না। আমি তো অ্যাংজাইটি নিয়ে আছি অথবা ডিপ্রেশন নিয়ে আছি, হয় আমি রেগে যাচ্ছি, বাস্ট হচ্ছি, অথবা আমি চুপচাপ হয়ে হতাশ হয়ে আছি যে সবাই আমার চেয়ে এগিয়ে যাচ্ছে, সবার জীবনে ভ্রমণ, সবার জীবনে আনন্দ, সবাই ক্যারিয়ার গড়ে তুলতেছে, আই এম নো হোয়ার। আমার রিল্যাক্স হওয়ার কোনো জায়গা সেখানে নাই। আরেকটা হচ্ছে আমরা বলি ডিফোকাস, মেন্টাল ডিসিপ্লিনের একটা বিষয় আছে, যে আমি যে আপনি বলছেন কোনো একটা কিছুকে আমি অ্যাভয়েড করতে পারছি না,
আমি কি সব কিছুকে একজন মানুষ হিসাবে সারাক্ষণ সেগুলোকে উপর মনোযোগ দিয়ে কিছু করতে পারবো না তো, কারণ আমার তো একটা লিমিট আছে। তাহলে কখন আমি কোন জিনিসটাকে ডিফোকাস করতে হবে, ওখান থেকে বের হতে হবে, মেন্টাল ডিসিপ্লিনের এই পার্টটা আমরা শিখি না, জানি না। ফলে হয় কি, মনে সব কিছুই আমার প্রধান, ফলে দিন শেষে দেখা গেছে আমার অর্জন কিছু নয়, আই বিকাম ডিপ্রেসড। কারণ আমি একসাথে তো সব কিছু হতে পারবো, কারণ অন্যর জীবনের যে বিষয়গুলো আমাকে দেখাচ্ছে সেটা প্রত্যেকটা আলাদা মানুষের এক একটা এনজয়মেন্টের ইভেন্ট যদি দেখায়, আমি সারাদিন যদি 10টা দেখি, আমি কিন্তু 10টা মানুষের ইভেন্টটাকে দেখেছি, কিন্তু আমি ক্যালকুলেট করি আমার জীবনে নাই। তার মানে আমি 10টা মিসিংকে ফিল করছি, কিন্তু আমি মানুষ হচ্ছি এক। সো আই নিড টু বি ডিফোকাসড, আই নিড টু বি ফোকাস মাইসেলফ। আচ্ছা, একটা আনন্দের জায়গায় আমি যুক্ত হতে পারি, কিন্তু আমি 10 জনের, ওই যে আমাকে বলছে অলগারিদমের অনুযায়ী আমাকে ফিক্স করে দিছে, আমার ফিলিংটা হচ্ছে আমি সব কিছু মিস করছি, সবার জীবনে আনন্দ আছে, তাই না? 10টা মানুষের সাকসেসকে দেখাচ্ছে, আমি লিঙ্ক করছি যে আমার জীবনে কোনো সাকসেস নেই, সবাই সাকসেস, কিন্তু প্রত্যেকটা জীবনে তো তার আলাদা আলাদাভাবে সাকসেসফুল, আমি হতে পারি, ডিফোকাস হতে পারি না। এটাও মেন্টাল ডিসিপ্লিনের কিন্তু একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে আমরা বলি ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, উই আর নট ফ্লেক্সিবল, উই আর রিজিড, যে এর বাইরে আর কিছু নাই। আমার নোটিফিকেশন দেখতে হবে, আমার পোস্ট দিতে হবে, আমাকে হয়তো বা লাইক দিতে হবে, আমাকে একটা রিল বানাতে হবে, এটা পোস্ট করতে হবে, একটা ছবি দিতে হবে। আই এম রিজিড অ্যাবাউট, আমার লাইফে কি আর কিছু নাই? উই আর ভেরি মাচ রিজিড অন। আপনি রিজিড হলে দেখবেন আপনার প্রেশার কিন্তু আসে, টাইট ফিলিং আসে, বাট উই নিড টু বি সামটাইম ফ্লেক্সিবল, যে ওকে টাইম ইজ আপ, আই নিড টু বি টেক ব্রেক। এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আরেকটা বলা হয় যে লুক ফর অপশন। সে তার জীবনে আর কোনো অপশন রাখে না, যখন সে তার মেন্টাল স্টেট এমন একটা অবস্থায় হয়ে যায় এবং চূড়ান্ত পর্যায়ে যায়, হি অর শি হ্যাজ নো অপশন, যে এই সাইবার জগৎ, আমার ফেসবুক, টুইটার, যাই বলি না কেন, যত অ্যাকাউন্ট আছে, এর বাইরে আমার কোনো আর বিকল্প না। ডেফিনেটলি, কারণ সে তো নিজেকে সমাজ থেকে গুটিয়ে নিয়েছে, সে তো কোনো সাপোর্ট সিস্টেম তৈরি করে নাই, সে তার কোনো কমিউনিকেশন স্কিল তৈরি করেনি যেখানে সে মানুষের সাথে মিশবে। কানেকশন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনি এনেছেন, যে কানেকশন থাকাটা খুব প্রয়োজন, যেটা ডিভাইসের সাথে কখনো হয় না। সেটা মানুষের সাথে হতে পারে, কোনো প্রাণীর সাথে হতে পারে, কোনো নেচারের সাথে হতে পারে, যেখানে প্রাণ আছে, যেখানে প্রাণ আছে। প্রাণ থাকলেই সেখানে কানেকশন হওয়া সম্ভব, আদারওয়াইজ আসলেই তার কোনো অপশন নেই। এবং সে সেভাবে আর দেখতে পারে না, কারণ ওই যে বলেছে তাকে ফিক্সড আপ করে ফেলে। আপনি আমিও দেখবেন, আমি চাই আর না চাই আমার নোটিফিকেশন আসছে, হয়তো আমি চিন্তা করছি না, এত আপডেট হয়ে গেছে, সে আমার চিন্তাকেও একসময় গ্যাপস করতে পারে, যখন সে কিছুদিন আমি ওই ট্র্যাপের মধ্যে থাকি, এবং সে সেইভাবেই আমাকে ভাইব, আমি চাই আর না চাই, টুং টুং শব্দ হচ্ছে, আমি মিউট করতে ভুলে গেছি, আমি হয়তো বা অবচেতন মনেও সেগুলোকে চলে যাচ্ছে। তার মানে উই নিড টু বি মেক অপশনস, যদি আমরা সলিউশনের কথা বলতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলি মেন্টাল ডিসিপ্লিনের একটা বড় বিষয় হচ্ছে স্বীকৃতি। আমাদের এটা পারিবারিক জীবন যখন শুরু হয় একদম ছোট থেকে, আমরা বলি মায়ের হোমে যখন আমরা থাকি, তখন থেকে আসলে স্বীকৃতিটা শুরু হওয়া প্রয়োজন। যে পৃথিবীতে আসছে তাকে নিয়ে ভালো কথা বলা, সে আসছে, আমরা তার জন্য ওয়েট করছি, কিন্তু আমাদের অনেক ধরনের দ্বন্দ্ব, অনেক কিছু নেগেটিভ জায়গা নেই। এই যে একটা ডিপ্রাইভেশন, আমাদের হয়তোবা আমরা মা বাবা যারা হব, তাদের নিজস্ব দ্বন্দ্ব নিয়ে আমরা ওই বাচ্চাটাকেও হয়তো অনেক সময় বলি যে ও আসতেছে আরেকটা আমাদের জন্য বোঝা, তাই না? তাহলে এই যে নেগেটিভিটির পরিবর্তে আমরা কিন্তু পজিটিভটা আর পাই না। এরপরে তো বড় হওয়ার পরে আমরা নানা রকম কুসংস্কার আছে, প্রশংসা করলে নষ্ট হয়ে যাবে, মাথায় চড়বে, নজর লেগে যাবে, নানা রকম ড্যামেজিং কথা। তাহলে আমার তো এটা একটা, আমরা বলি আমি যেমন খাবার খাই আমার ফিজিক্যাল নিড মিটে, তেমনি আমার সাইকোলজিক্যাল হাঙ্গার আছে। তাহলে এই যে প্রশংসা পাওয়ার যে একটা জায়গা, সেটা তো মিস আউট হয়। তাহলে মেন্টাল ডিসিপ্লিন আমাদেরকে শেখায় যে আমি আপনাকে প্রশংসা করতে পারি, আপনি আমাকে করতে পারেন, তাহলে এই সাইকোলজিক্যাল হাঙ্গারটা মিটে। কিন্তু যেহেতু ডিপ্রাইভেশন আছে, আমাদের পরিবেশ পরিস্থিতি সেই জায়গাটাকে স্পেস দেয়নি, আমি মেন্টালি সেই জায়গাটা উইক থাকি, তখন আমি খুঁজতে থাকি, খুঁজে কোথায় পাই, ওই যে ওইখানে মনে হয় আনকন্ডিশনাল, ওইখানে তার কেউ বকাঝকা দিচ্ছে না, মানে ইন এ সেন্স, তাই না? আমি যা চাই সেই রকম ভাইবটা আমাকে দিচ্ছে, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, আমি ভাবি ওইটাই বোধহয় আমার জীবনের স্বীকৃতি সবকিছু। এক্স্যাক্টলি। একজন একটা কাপলের কথা যেমন আমার মনে পড়ল। আচ্ছা, আরেকটা ব্রেকের সময় হয়ে এসে এই এক্সাম্পলটা সহ আমি শুরু করব। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে আমাদের, সঙ্গেই থাকুন।
প্রমিসেস জানতে চাই চলছে। আপনারা দেখছেন আজকের আলোচনা ফোমো, ফিয়ার অফ মিসিং আউট এবং তরুণদের মানসিক স্বাস্থ্য। কথা হচ্ছে মোহাম্মদ মকসুদ মালিকের সাথে। যেখানটায় ছিলাম যে আমি একটা উদাহরণ শেয়ার করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে একজন কাপলকে আমি জেনেছি যাদের মধ্যে কখনো কথা হয় না, তারা বরং রিলস তৈরি করেন, তারা বরং ভিডিওস ক্রিয়েট করেন। ওয়াইফ সুন্দর একটা কিছু রান্না করেছে, হাজব্যান্ড খেতে বসে খেতে খেতে ভিডিও করছেন, খেতে খেতে ভিডিও করে সেখানে খুব প্রশংসা করছেন যে দেখো আজকে আমার ওয়াইফ এরকম এত মজার একটা জিনিস বানিয়েছে, কিন্তু এটা সরাসরি তার ওয়াইফকে তিনি শেয়ার করছেন না। এবং ওয়াইফটি খুব দুঃখ নিয়ে এই কথাগুলো শেয়ার করছিলেন যে ও আমার প্রশংসা করছে কিন্তু অন্যদের সাথে, আমার সাথে তো সরাসরি কখনো কথা বলছে না, যতক্ষণ ও বাড়িতে আছে ততক্ষণ ও ফোনের সাথে আছে, আমি যদি পাশেও থাকি তাহলেও সে আমার দিকে তো তাকাচ্ছে না। আপনি স্বীকৃতির কথা যেটা বললেন আমি খুব রিলেট করতে পারছি এটার সাথে। ফাইনালি যদি আমি আরেকটা জিনিসের বলি যে কম্প্যারিজন, আমরা বলি যে আমাদের কখনো বলা হয় না যে ফেল ইজ অ্যাকসেপ্টেড, মানে আমি মানে অকৃতকার্য হতে পারি, এটা তো বলা হয় না, বরং সারাক্ষণ আমাকে তুলনার মাঝে রাখে। বলা হয় যে এটা শেখানো মেন্টাল ডিসিপ্লিনের পার্ট হচ্ছে। এই জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে বের করতে চাই, কম্পিটিশন উইথ সেলফ, নিজেকে নিজে ছাড়িয়ে যাই না কেন, এই ভাইবটা আসলে আমাদের মাঝে যদি থাকে তাহলে আমি তো অন্য কে কি রিলের মধ্যে কোথায় কি করছে, কোথায় পৌঁছে গেল, কার কত ধরনের হিট হলো, এটা তো আমার বিষয় না। আমি আমার মতো করে করতে থাকি, তাহলে তো আমি সেই দুষ্ট চক্রের মধ্যে পড়ব, সেখান থেকে আমি বের হতে পারি। তাহলে আমাদের আসলে ওই জায়গাটা যে আমাদের যে কোনো সময় যে কোনো মানুষ সে নিজেকে ছাড়িয়ে যেতে পারে, মানে ওকে হারিয়ে আমাকে জিততে হবে কেন, ওকে সেকেন্ড বানিয়ে আমাকে কেন ফার্স্ট হতে হবে। কিন্তু এই ইস্যুগুলো কোনো না কোনোভাবে আমরা কিন্তু খুব আর্লি চাইল্ডহুড থেকে আমাদের মাথার মাঝে গেঁথে দেওয়া, ফলে সেই যে ডিপ্রাইভেশন, আমি যে তুলনা হতে হতে আমার সমস্ত কিছু মানে মানসিকভাবে আমি বাধাগ্রস্ত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা মনে হয় যে আমি ওইখানে গিয়েও খুঁজে পাই ফোমোতে গিয়ে, যে মনে হয় আমি বোধহয় মানে ওর চেয়ে আমি পিছিয়ে যাচ্ছি, আমাকে ওকে হারাতে হবে, ওর চেয়ে বেশি লাইক পেতে হবে, লাভ চিহ্ন পেতে হবে, তাই আমার স্মাইল ছবি পেতে হবে। হোয়াই? তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি মেন্টালি ডিসিপ্লিনের এই পার্টগুলো আপনি যেটা বলছেন, আমরা যদি একদম শৈশব থেকে এই বিষয়গুলোকে ফোকাস করতে পারি, তাহলে আমাদের বলছি তো যে সাইবার জগতের ইস্যু বা ইন্টারনেট যাই বলি না আমরা কেন, ফেসবুক, টুইটার, এগুলোর প্রয়োজন এই মুহূর্তে একদম জিরো করা যাবে না। তাহলে সেইটার ম্যানেজমেন্টটা আসলে অনেক বেশি জরুরি, যেটা আমরা আসলে ম্যানেজমেন্ট করতে গিয়ে কিন্তু আমরা অনেক রকম ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ারও করে থাকি। একটু যদি সেই জায়গাগুলো আমরা আনেন। যদি এইভাবে বলি যে আমাদের বাচ্চারা যারা আছে, ইয়ং জেনারেশন আমরা যারা আসি, তাদেরকে দেখা যায়, আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, মা বাবা জানেই না যে সে কী করছে, মানে তার সাইবার জগতের বিচরণ, কাদের সাথে সে কী করছে, কোন ধরনের অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু সেই ধরনের বিষয়গুলো জানে না। ফলে লুকিয়ে করতে গিয়ে বাচ্চারা যখন কোনো থ্রেটেনের সম্মুখীন হয় বা কোনো বিপদগ্রস্ত হয়, তখন কিন্তু সেটা তারা প্রকাশ করে না, তারা সেটাকে কোপ করে বা অ্যাডাপ্ট করে নিয়ে বরং আরও সাফারিংয়ের জায়গায় যায়। যখন একসময় কোনোভাবেই আর সেটা অপ্রকাশিত থাকে না, তখন কিন্তু মা বাবার সামনে সেটা আসে, এবং মা বাবারা অনেক সময় বলে যে আমরা তো এগুলো বুঝি না, আমরা তো এগুলো জানি না, আমাদেরকে তো বলে নাই। তার মানে কি, এইটা যদি প্রপার ওয়েতে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করি, এটা অনেকেরই ভূমিকা থাকতে পারে, মা বাবা, স্কুল, আমরা বলি যে প্রপার লার্নিং, লিটারেসি অথবা সাইকো এডুকেশন, এই বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু তারা এটাকে প্রপার ওয়েতেই অ্যাডাপ্ট করতে পারে। মানে আমার একটা জিনিস প্রয়োজন, আমরা বলছি যে যেমন করোনার সময় বলেছে যে আমরা তো আর পারি নাই মোবাইল না দিয়ে, ইন্টারনেটে ক্লাস হয়েছে বা কথা হয়েছে, আমাদের ক্লাসগুলো করতে হয়েছে, কিন্তু সেই জিনিসগুলো দেওয়ার সময় কিন্তু আমরা কোনো গাইডলাইন দিই, কারণ আমরা সেই নেগেটিভ কোনো বিষয়কে চিন্তা করি না। যখন একটা আমরা বিপদে পড়ি তখন আমরা তাদেরকে বলতে থাকি, তুমি কেন এটা এইভাবে করলা, কেন এখানে যুক্ত হলা, কেন আমাদেরকে বললা না। কিন্তু আমরা যদি সুস্থ জিনিসটাকে উপস্থাপন করতে পারি, পজিটিভ বিষয়গুলোকে তাদের কাছে তুলে ধরতে পারি, কোন জিনিসগুলোতে আমাদের হ্যাম্পার হতে পারে, আমরা যদি সেই জিনিসগুলো দেখতে পারি, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে। আপনি একটা মোবাইল কিনে দেওয়ার সময় আপনার বাচ্চাকে যদি নিয়ে যান, একটু অ্যাডোলেসেন্স হয় বা তরুণ হয়, আপনি কিন্তু গিয়ে সবসময় মোবাইলের ফ্যাসিলিটি কী আছে সেটা জানতে চাইবেন, কী কী ফ্যাসিলিটি আপনি পাবেন, কী কী প্রোগ্রাম ইনস্টল করা যাবে, এটা র্যাম কত, কত কিছু আছে। কিন্তু কখনো কি আমরা বলি যে এটার সিকিউরিটি কীভাবে ম্যানেজ করব, বাচ্চার হাতে যে আমি তুলে দেবো, কী কী বিপদ হতে পারে,
এগুলো কিন্তু আমরা বলি না। তখন বাচ্চার মতো করে বা তরুণের মতো করে অ্যাডাপ্ট করতে চায়, কিন্তু সবসময় তো সেটা প্রকাশ করে সে হয় না, চাপে থাকে। এবং অনেক সময় দেখবেন মিস ইনফরমেশনের জন্য বন্ধুরা বলে এগুলো সবাইকে বলার দরকার নেই। তার মানে কি আমাদের এই নেগেটিভ ওয়েতে বিষয়গুলোকে না দেখে পজিটিভ ওয়েতে আসলে এগুলোর ইন্ট্রোডাকশন করা বা পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে, এবং এগুলোর পজিটিভ নেগেটিভ কী আছে সব বিষয়গুলো আমাকে বলার প্রয়োজন রয়েছে। না হলে আমরা এই ধরনের পর্যায়ে পড়ে যেখানে আমি সারাক্ষণ মিসিং আউটটা ফিল করব, আসলেই আমি হয়তো বা দলছুট হয়ে যাব, আমরা হয়তো বা কেউ জানবো না অভিভাবকরা, এবং যখন বিপদগ্রস্ত হবে তখন সেটা থেকে ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট। বলে আর্লি ইন্টারভেনশন, ইন্ট্রোডিউসিংটা একদম ছোটো কাল থেকে, আমরা এখন তো একদম ছোটো বয়সের বাচ্চাকে মোবাইল দিয়ে দিচ্ছি, এটার পজিটিভ নেগেটিভ বুঝতেছি, হয়তো বাচ্চা বিরক্ত করছে আমি মোবাইল দিচ্ছি, বাচ্চা খাচ্ছে না আমি মোবাইল দিচ্ছি, সেখান থেকে তো আসলে আমাদের কমিউনিকেশন গ্যাপগুলো শুরু হয়। বাট আমাদের আসলে একদম আর্লি ইন্টারভেনশনটাই পজিটিভ হওয়া দরকার। মেল প্র্যাকটিস অথবা মেল অ্যাডাপ্টেশন কখনো পজিটিভ কোনো কিছু বলি না। ডেফিনেটলি যেন ম্যাল অ্যাডাপটিভ অ্যাক্টিভিটির ভিতরে আমরা না চলে যাই, সেই দিকে আমাদের খেয়াল রাখাটা প্রয়োজন। সো কী ধরনের অ্যাডাপ্টেশন আসলে যেটাকে আমরা গুড ম্যাল প্র্যাকটিস বলবো না, গুড অ্যাডাপ্টেশন? আপনি বলছিলেন যে এটাকে আমরা বলছি ফোমো, আমি বলবো জমো, JOMO, মানে জয় অফ মিস আউট। ওকে, মানে ওই যে বলছি যে আমাকে খেলায় নিচ্ছে না, আমি মিস আউট না, আমি কীভাবে খেলায় যুক্ত হবে সে চিন্তা করি। ওকে, তাহলে আমার তো সাইবার জগতে যেতে হবে, তাহলে কারো একটা পোস্ট দেখলাম সে ভ্রমণে গেছে, আমি এখানে মিস আউট করার কথা, কারণ আমি একটা জয়ফুল ইভেন্ট তৈরি করি, প্ল্যান করি, আমার যদি সামর্থ্য থাকে আমি নিজে অথবা অভিভাবককে যুক্ত করি, করে আমি একটা ওয়ার্কআউট করি যে আমি বাইরে বেড়াতে যাব। তার মানে আমি মিসিংটাকে আমি জয়ফুল ইভেন্টে তৈরি করলাম, ও আমাকে ছাড়িয়ে গেছে, তাই না? এই মিসিংটা না করে, এই মিসটা না করে যে ও আমাকে ছাড়িয়ে গেছে, এটা নিয়ে হতাশ না হয়ে, উদ্বিগ্ন না হয়ে আমি কিভাবে আমাকে ছাড়িয়ে যাব সেই প্ল্যানটা করি। সেই প্ল্যানটা আমি করি না কেন? আচ্ছা, সে আমার চেয়ে ভালো জব করছে, দেখে দেখে আমার খারাপ লাগছে, না লেগে আমি যদি জব করি, সেই জবে আমি ডেভেলপমেন্টের জন্য আমি আমার প্রচেষ্টাগুলো করার জন্য একটা জয়ফুল মোমেন্ট তৈরি করি না কেন? আমার যদি স্কিল ডেভেলপ করতে হয় সেটা আমি করি না কেন? আমার যদি চাকরি সুইচ করতে হয় সেটা করি না কেন? আচ্ছা, এমন কি ব্যাপার যে কেউ আমার থেকে ভালো করেছে বলে আসলে আমাকে শুধু জেলাসি হতে হবে বা আমারটাই বাড়াতে হবে? আমি তো তারটাও এনজয় করতে পারি, তারটা সেলিব্রেট করাটাও তো হতে পারে, অ্যাকসেপ্টেন্স। সো আমি যেভাবেই হোক না কেন আমি মিস আউটটাকে এনজয়মেন্ট এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এটা একদিনে হয়তো বা হবে না, বাট আমাকে সেই জায়গাটায় ফোকাস করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার এই যে আমার মোবাইল অথবা আমার যে ওয়ে আউটগুলো আছে সেগুলোর একটা ম্যানেজমেন্ট, আমরা যেমন ড্রাগের ক্ষেত্রে ডিটক্স বলি, ঠিক তেমনিভাবে এই জমকে ডিটক্স করারও অনেক ধরনের ওয়ে আউট আমাদের তৈরি করতে হবে, তাই না? আমার নির্ধারিত সময় ব্যতীত আমার মোবাইল ব্যবহার না করা, নোটিফিকেশনটাকে অফ রাখা, দিনে হয়তো বা একটা রুটিন করা যে আমি খুব ইমার্জেন্সি কোনো কিছু আমার যদি এঙ্গেজমেন্ট না থাকে আমি হয়তো বা একটা রুটিন করে নিতে পারি, রেশনিং বলি আমরা, দিনে 12টায় 3টায় বা 5টায় আমি কোনো একটা সময়গুলো দেখবো আমি, তাই না? আমার সাইবার জগতের বাইরে আপনি যেটা বলছেন সোশ্যাল স্কিলের বাড়ানোর জন্য আমার এঙ্গেজমেন্ট, কারণ বলা হয়ে থাকে আমি জমোর ফলে আমার ব্রেন কেমিক্যালের একটা চেঞ্জ হয়, কিন্তু ব্রেনের একটা যেটাকে আমরা বলি যে পুরস্কারের একটা রাস্তা তৈরি হয়, যে আমি যখনই নোটিফিকেশন দেখবো আমার ব্রেন থেকে ডোপামিন সিক্রেশন হতে 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 একটা রিওয়ার্ডের জায়গা তৈরি হবে, রিওয়ার্ড সিস্টেম, আমরা এটাকে নিউ প্লাস্টিসিটি বলি। তখন কি হবে, একটা নোটিফিকেশন ডোপামিন আমার ব্রেইনের ওইখানে বলবে যে আরেকটা দেখ, আরেকটা দেখ, আরেকটা দেখ, তাহলে আমার কিন্তু একটা নিউরাল পাথ তৈরি হয়েছে। তাহলে আমি জোমোর মাধ্যমে মানে জয়ফুল ইভেন্টের মাধ্যমে আমি কিন্তু সেই নিউরাল পাথের পরিবর্তে আমি ওটার সাথে ফাইট করার দরকার নেই, বিকল্প রাস্তা তৈরি করতে পারি। যেমন আমি একটা বিরতির সময় হয়ে এসছে আসলে, এটাকে আমরা একটু বিরতির পরে শুনি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, শীঘ্রই ফিরে আসবো। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন আজ আলোচনা ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট এবং তার তরুণদের স্বাস্থ্য, এই বিষয়ের উপর আলোচনা করছেন মোহাম্মদ মকসুদ মালেক। আমরা যেখানটায় ছিলাম যে ফোমো আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব। আপনাকে যদি হয় না যে আমি যদি আমার ভালোটা চাই, আমাকে সেটা প্রথমত অনুধাবন করতে হবে, সেই রিয়ালিটি। আমরা অনেক কিছু আছে করার জন্য শুরু করি, শেষ করতে পারি, ভিতর থেকে প্রণোদনা আসে না, তার মানে আমার মোটিভেশনের একটা অভাব রয়েছে। ফলে এই ধরনের ইন এসেন্স
নির্ভরতা আমাদের পজিটিভ ডোপামিন সিক্রিয়েশনকে বাধাগ্রস্ত ফলে আমার মোটিভেশনটা নষ্ট হয়। তাহলে আমি ওই যে বললাম যে আমি আজকে করতে পারি যে আজকের এই জমো থেকে বের হওয়ার জন্য টু ডু লিস্ট করি, যে আমি হয়তো বা আজকে একটা নির্ধারিত সময় মোবাইল ব্যবহার করব না, ঠিক আছে, আমি এটাকে ফিক্স করি, করে এটা অ্যাচিভ করলেই আমার ব্রেন থেকে কিন্তু পজিটিভ ডোপামিন সিক্রেশন, ওই যে আমার একটা নেগেটিভ রিওয়ার্ড সিস্টেম তৈরি হয়েছিল তার জায়গায় আর একটা অল্টারনেটিভ পজিটিভ রিওয়ার্ড সিস্টেম তৈরি হবে। তার মানে প্রতিদিন যদি আমি এরকম নির্ধারিত সময়ে সেই মোবাইলটাকে অফ রাখতে পারি, আমার সেই নিউরাল পাথ আস্তে আস্তে বড় হবে। এটা হচ্ছে একটা ওয়ে আউট আমরা যদি বলতে পারি। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে একদম শর্ত যে আমি ঘুমের আগে অথবা ঘুম থেকে উঠে 1 ঘন্টা মোবাইলের কোনো নোটিফিকেশন দেখব। আমার যদি অন্য নিউজ দেখতে ইচ্ছে করে, কোনো কিছু দেখতে, সেটা আমি দেখি, কিন্তু নোটিফিকেশন অথবা এই রিলেটেড যেটা আমাকে প্রভোগ করে আমি সেই জিনিসটা না দেখি। কথা আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে যারা সাপোর্টিভ যারা আছে, আশেপাশে যারা আছে, তাদের একটা রোল থাকে, তারাও এখানে সাপোর্টিভ পার্ট হিসেবে কাজ করতে পারে, যে তারাও তার এই জিনিসটাকে এনকারেজ করার জন্য, যদি চিলড্রেন হয়, অভিভাবক হিসেবে তরুণদের মা বাবা তারাও এই জিনিসটা ফলো করবে, যে আমরা একই জিনিস ফলো করব, তাহলে বাচ্চারাও মানে সে যেই হোক, যে বয়সের হোক, যে আমরাও তোমার সাথে, আমাদের উপকার হবে, মা বাবাও হয়তো বা সেরকম একটা জায়গায় পৌঁছে যেতে পারে, তারাও তার সাথে সেটাকে নিতে পারে। তাহলে এই ইস্যুগুলো তার ডোপামিন সিক্রেশনের একটা পজিটিভ পাথ হয়ে কিন্তু তৈরি করে। এর বাইরে আমরা যে বলেছিলাম যে অনেক জায়গায় সেটা ইফেক্ট করে আমাদের মেজাজ, মর্জি, বিহেভিয়ার, স্বাস্থ্যগত বা অন্য জায়গায়, সেখানে আমাদের বলি যে আমাদের মুডকে স্টেবল করার জন্য, আমাদের সেরোটোনিনের মাত্রা বার করার জন্য আমাদের আরেকটা নিউরাল পাথ তৈরি করে। আমি একটু রিল্যাক্সেশন করতে পারি, আমরা মাইন্ডফুলনেস বলি, আমরা নেচারের কাছে যেতে পারি, আমি যে কোনো একটা খাবার আমার পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে খেতে পারি। আমি বলা হয় যে আমাদের এই মুডকে স্টেবলের একটা বড় জায়গা হচ্ছে যে ভিটামিন ডি, যেটার অভাব হলে আমাদের মুড আপস অ্যান্ড ডাউনস হয়। তখন আমি আরেকটা ওই নিউরাল পাথে সাপোর্ট দেওয়ার জন্য আমি শরীরে একটু রোদ লাগাতে পারি, খুবই সিম্পল। আমার প্রতিদিন সেটা হলে আমার এই ডিপ্রেসিভ যেটা হয়, ডিপ্রেশন যেটা হয়, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, সেই ডিপ্রেশনের মাত্রাটা আস্তে আস্তে কমে। আমি আমার আরেকটা নিউরাল পাথ তৈরি করব হচ্ছে এন্ডোরফিন নামে একটা হরমোন আছে, যেটা আমাকে বুস্ট আপ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেইন কিল করে। আমি একটু এক্সারসাইজের ওয়ে আউটটা করি, এগুলো কিন্তু সবাই জানি আমরা, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা কন্টিনিউ করা, কারণ আমাকে এটা ডিটক্স করতে হলে, আমি যদি এটাকে ডিটক্স করতে চাই তাহলে কন্টিনিউয়াস প্রসেস লাগে। এবং সবচেয়ে বড় যেটা আমরা বলছি যে যেহেতু আমি সাইবার জগতের ফলে রিলেশনশিপ থেকে, রিয়েল রিলেশনশিপে দূরে সরে যায়, সেইখানে আমার ব্রেইনের অক্সিটোসিনের একটা নিউরাল পাথ তৈরি করে, যেটা হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো। এটা মোবাইলের থ্রুতে না, সরাসরি ইন্টিমেসি যেটাকে বলে, আমার ইন পার্সন একটু প্রশংসার চর্চা করা, আমরা বলি যে একটু হাত ধরা, একটু হাগ করা, ফিজিক্যাল টাচ, ইভেন প্রাণী পোষা, মানে একটা প্রাণীর সাথে সময় কাটালে অনেক ধরনের চেঞ্জেস হয়। অনেকে এটা অনেকভাবে নেগেটিভ বলতে পারে, বাট দ্যার ইজ ফ্যাক্ট যে আমার এই সম্পর্কের জায়গা থেকে যে দূরে সরে গেছি, এটা তো খুব বড় প্রয়োজন রয়েছে। এবং দিন শেষে আমরা শব্দগতভাবে এটাকে কোয়ালিটি টাইম বলি, বাট এটার অনেক ওয়ে আউট আছে। পূর্ণ মনোযোগ দিয়ে আমি যদি 5-10 মিনিট করে পার্সন টু পার্সন কথা বলতে পারি, সময় কাটাতে পারি, আমি বসে একসাথে বসে কিন্তু আবার মুভিও দেখতে পারি। মানে আমি সাইবার জগতে আছি বা ওই জগতে আছি, আমি দেখছি, কিন্তু আমার কানেকশন আছে পার্সনের সাথে, হাত ধরে বসে আমরা থাকছি, ততক্ষণ দেখছি, আমরা একটু হাসি মজার সিনেমা দেখি, সমস্যা তো না, আমার এন্ডোরফিন। আর যদি আমি পজিটিভ এই প্র্যাকটিসগুলো করতে থাকি, তাহলে আমার যে নেগেটিভ নিউরাল পাথটা তৈরি হয়েছিল, যে আমাকে বারবার ওইখানে প্রভোক করে যাও যাও যাও, সে নিউট্রাল হবে। আমার ফাইট করার দরকার না। আমি তো বলছি না, আমি বললাম তো প্রথমেই যে ড্রাগ ছাড়তে হলে ফুললি ড্রাগকে ছাড়তে হবে। আপনি একদিন নিলেন মানে আবার রিল্যাপস বলা হয়, কিন্তু এইখানে আপনাকে সাইবার জগৎ অথবা ভার্চুয়াল জগৎকে 100% ছাড়তে হবে না। আপনি বরং ওখানে থেকেই আপনি ম্যানেজমেন্টটা শিখতে পারলে সেটাকে এনজয় করতে পারবেন, এবং আপনার যে হারিয়ে যাওয়া বিষয়গুলো আছে সেটা বাস্তবতার সাথে কানেক্ট করতে পারবেন। এক্স্যাক্টলি। সো এই যে যাদের ক্ষেত্রে এই ফোমোটা অনেক বেশি দেখা যায়, সেটা কিন্তু শিশু থেকে শুরু হচ্ছে, রাইট? সো এই যে শিশুদেরকে কিন্তু ডিভাইসে অভ্যস্ত করছে বড়রা, তো এই জায়গাটাতে আসলে পারিবারিক প্র্যাকটিসটা কি হওয়া প্রয়োজন, যেখানে আসলে বাচ্চাদেরকে ওই ফোমোর জগতে তারা ঢুকতে ইন্টারেস্টেড হবে না? আমি অনেক সময় মানে এই ধরনের মানে কর্মশালা হয় প্যারেন্টসদের নিয়ে, তো চাইল্ড ডেভেলপমেন্টের বয়সের তো অনেক স্পান আছে, ধাপ আছে। জি জি। দেখা যায় যে মানে 6 থেকে 12 বছরের শিশুরা
মানে তাদেরকে একটা ডিসিপ্লিন বা কোনো কিছু কথা বললে সেটাকে রিমাইন্ড করার জন্য অনেক কিছু করা যায়। তারা খুব বেশি প্রতিবাদী হয়ে ওঠে না, অথবা একদম 6 বছরের নিচের বাচ্চারা কিছু বুঝছে না সেটা না। তাহলে এই লেভেলগুলো আমাদেরকে রিচ করা দরকার। রিচ করার আগে, আর আগেও যদি আমরা বলি, এখন বাচ্চারা তো মোটামুটি ধরতে শিখলে তাদেরকে মোবাইল দিচ্ছে, সেটা আরেকটা বিষয় তো আছে। প্রথম কথা হলো আমি বলবো মা বাবাকে ডিসিপ্লিন। আচ্ছা, না, মোবাইল ছাড়া তো আমরা পৃথিবীতে এখন চিন্তা করতে পারছি না কথা, কিন্তু এটার নেগেটিভ কনসিকুয়েন্সগুলো তো আমাদের সারাক্ষণ ফেস করতে হয়। সেটা করতে হলে, চিলড্রেনদেরকে ডিসিপ্লিন করতে হলে আগে প্যারেন্টসদেরকে ডিসিপ্লিন। কিভাবে প্যারেন্টরা ডিসিপ্লিন ফলো করতে পারে? প্রথম কথা হলো তো যে আমি তো তাদের রোল মডেল হতে পারি। বাচ্চারা কিন্তু প্রথমেই যদি অন্য কেউ না থাকে, বয়োজ্যেষ্ঠ মোটামুটি মা বাবাকে ফোকাস করে আমরা যা জানি বুঝি তাদেরকে তারা দেখে শিখে বড় হতে শুরু করে। তার মানে আমার ডিসিপ্লিন হওয়াটা বাচ্চা হওয়ার আগেই শুরু হবে। আমরা নিজেদের মধ্যেই সেই জায়গাটাকে আলোচনা করে নেওয়া যে আমরা আসলে নেগেটিভ বিষয়গুলো আমরা জানি, তাহলে আমার বাচ্চার বেটারমেন্টের জন্য মোবাইল ইন্ট্রোডিউসের ক্ষেত্রে আমরা কী কী করতে পারি এবং কোন সময় আমরা তার কাছে এই জিনিসটা দিব, এই ডিসিশনগুলো কিন্তু আমরা নিতে পারি আগে। এবং হওয়ার পরে আমরা বাচ্চার বয়স উপযোগী কখন প্রয়োজন সেটাকে চিহ্নিত করার আগে আমরা সারাদিন কী করছি মোবাইল নিয়ে, বাচ্চাদের দেখবে, সেটার জন্য নিজেদের কাছে কিছু রুলস তৈরি করা। অ্যাটলিস্ট 18 বছর পর্যন্ত আমাদের এগুলো চাই আর না চাই, আমাদের কিন্তু এগুলো ফলো করতে হবে। না হলে আপনি যতই একটা সময় কাউন্সিলরের কাছে আনেন না কেন, অ্যাটলিস্ট কথার কথা এরপরেও থাকতে পারে। যদি ওর অ্যাডোলেসেন্স পিরিয়ডটা আরও ডিলে হয় সেটা ভিন্ন বিষয়, বাট অ্যাটলিস্ট আমরা এটাকে কেয়ার করতে পারি। এটা আমার ওপিনিয়ন, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। সো আমরা ডিসিপ্লিন হয়ে যাই যে আমরা আসলে কীভাবে মোবাইল ব্যবহার করব, মোবাইলের ইউজটা আমাদের কাছে কীরকম হবে, বাচ্চার সামনে আমরা কখন এটাকে ইউজ করবো কী করবো, এবং বাচ্চার জন্য আমরা কীভাবে ফ্রি টাইমের ব্যবস্থা করব। এটা আরেকটা আমি বিষয় বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে মানে পড়া, স্টাডি এই একটা জায়গায় ফোকাস না, ফলে বাচ্চারা দেখা যায় যে ওইখানে যে প্রেশারটা ফিল করে, সাইবার জগতে গিয়ে ওরা মনে হয় ওইখানে ইন এ সেন্স একটা রিল্যাক্সের পার্ট খুঁজে পায়, যেটার বিকল্প আর কোথাও নাই। আমাদের সেই বিকল্পটা অবশ্যই ব্যবস্থা করা। পড়ালেখা মানে আমাদের কাছে যখন বাচ্চাদেরকে নিয়ে আসে, এমনও হয়েছে যে তার জন্য আসলে জরুরি সেশন, কিন্তু তার একটা টিউশনি মানে প্রাইভেট ক্লাস আছে, তাকে আজকে স্কুলে যেতে হবে, গুরুত্বটা বুঝতে পারে। বাচ্চাদের শখ তো আমরা কাস্টমাইজ করার চেষ্টা করি যে তোমার এই শখটা মানে আমি আসলে পছন্দ করছি না, সেটা তার উপর চাপিয়ে দিই। আমি যে শখটা পছন্দ করছি সেটাকে আমি এনকারেজ করি বেশি। আমাদের কথা হলো যে আমরা যদি প্রথম থেকে একটা লাইন আপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্টটা হবে প্রতিদিনকার বিষয়টাই কিন্তু আমার পজিটিভ অ্যাটিটিউডটা পজিটিভ ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করবে। দিন শেষে গিয়ে একটা রেজাল্ট আনবে। কারণ বাচ্চা তো বড় হয়ে আলাদা জগতে মিশবে, সে স্কুলে যাবে, ফ্রেন্ড যাবে, কিন্তু তার ভিতরে সেইটুকু না বলার ক্ষমতা যুক্ত হবে, অথবা সে সেটাকে নিষেধ করতে পারবে অথবা অ্যাভয়েড করতে পারবে তার প্রাণশক্তি দিয়ে, যে না আমার তো আরও বিকল্প আছে। আর না হলে ওই পেয়ার প্রেশার বলে আমরা যাই বলি, সমবয়সীদের প্রেশারে সে নানা কিছুতে যুক্ত হতে পারে। তো সেইটা দেখে বলবার ক্ষমতাই থাকে না, এবং কমিউনিকেশন স্কিলই ভালোভাবে ডেভেলপ হয় না। আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেকেই বড়রাও মানে নিড এবং উইশের পার্থক্য বুঝি। আমার কোনটা প্রয়োজন আর কোনটা আমার চাওয়া আকাঙ্ক্ষা, এটা না বুঝেই কিন্তু আমরা বাচ্চাদের মোবাইলের ক্ষেত্রে বিশেষ করে আমার অর্থবিত্তের প্রভাবের বিস্তারে আমি একদম ছোট বয়সে অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি, অথবা অনেক ধরনের ডিভাইস সহ তাকে সেটাকে এঙ্গেজ করে দিচ্ছি। আসলে সেটা খুব একটা হেলদি হয় না। যখন এই নেগেটিভ আউটকামগুলো আসে তখন ওনারা বলে আমরা তো বুঝি না, চাইছে দিচ্ছি, বলছে বন্ধুরা সিএস। কিন্তু এই জিনিসগুলো যাচাই করাটা দরকার, এবং সেই ক্ষেত্রে বাবা মাকে স্ট্রিক্ট রুল ফলো করা যায়। যেটা বাবা বলছে সেটা মাও বলবে, যেটা মাও বলছে সেটা বাবা বলবে। প্যারেন্টিং এর এই জায়গাটা বাচ্চাদের ক্ষেত্রে মা বাবাদেরকে আসলে ডিসিপ্লিন হওয়ার জায়গাটা আমি বলি, বিশেষ করে যাদের 6 থেকে 12 বছরের বাচ্চা আছে আর কি, তাদেরকে এই লাইন আপটা করতে পারলে, কারণ 13-র পরে আমাদের অনেক ধরনের চেঞ্জেস আসে, অ্যাডোলেসেন্স পিরিয়ডের ক্রাইসিস আসে, তখন ভিন্ন হবে, তাদের প্যারেন্টিং এর স্টাইলটা ডিফারেন্ট হবে। কিন্তু এই বয়সটাতে যদি সে বেসটা ঠিক করে করতে পারে তাহলে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ মকসুদ মালেক, আজকে চমৎকার আলোচনা উপহার দিলেন আমাদের জন্য। একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। প্রিয় দর্শক, আজকে শেষ করব আমাদের এই আয়োজন। আশা করি আগামী পর্বেও আপনাদেরকে আমাদের পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।